একটা মেয়ে যাকে বিয়ের 7 দিনের মধ্যেই তার স্বামী ছেড়ে দিয়ে বিদেশে চলে যায় আর কোনোদিন যোগাযোগ পর্যন্ত রাখে না। হঠাৎ করেই তার জীবনে আসে মেঘদূত। তারপর তার জীবনটা কিরকম পাল্টে যায় জানতে হলে দেখতে হবে আজকের গল্প গৃহপ্রবেশ। তার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। কাহিনীর শুরুতেই দেখানো হয় মহালয়ার দিন। প্রায় বিনিদ্র নয়নে রাত কাটে তিতলির। বাড়িতেই দুর্গাপুজো, তাই অপ্রতিমবাবু বসে যান পুজোর রীতিনীতি পালন করতে। তার স্ত্রী শ্রীমতী হাঁটতে পারেন না, তাই বিছানায় বসেই প্রণাম সারেন। আজ অপ্রতিমবাবু মিষ্টি ছাড়া সারাদিন অন্য কিছুই খাবেন না, তবে তার হাই সুগার থাকায় তিতলি তার জন্য সুগার ফ্রি দিয়ে পায়েস তৈরি করার কথা চিন্তা করে। তিতলি স্নান সেরে একলা ঘরে বসে নিজের প্রিয় ছাতার সাথেই কথা বলছিল। এতে বোঝা যায় তিতলি কতটা নিঃসঙ্গ। তখনই তার বান্ধবী ময়ূরাক্ষী তাকে ফোন করে এবং জানতে চায় আজকে মহালয়ার দিনে তার কি প্ল্যান। কথা শুনে তিতলি একটু মনমরা হয়ে গিয়ে বলে আজ তার আবার কি প্ল্যান থাকবে। কিছুক্ষণ পরে শ্বশুরমশাইয়ের জন্য পায়েস বানাবে তিতলি। যে কথা শুনে ময়ূরাক্ষী খুবই অবাক হয় এবং বলে তুই এই সম্পর্কটার মধ্যে কেন রয়েছিস, এর থেকে বেরিয়ে যা, তুই কি পাচ্ছিস বলতো। দুজনের কথোপকথনে জানা যায় যে তিতলির স্বামী তাকে বিয়ের পর 7 দিনের মধ্যেই রেখে বিদেশে চলে গেছে, আর কখনো ফেরেনি এবং তার সাথে যোগাযোগ পর্যন্ত রাখে না। তবে তিতলি তার স্বামী সায়নের বাবা মার সাথেই থেকে গেছে। তিতলি তার মা বাড়িতেই মানুষ হয়েছে, তাই সেখানে সে ফিরে যেতে চায় না এবং এই বাড়িতে থাকতে থাকতে বাড়ির প্রত্যেকটা জিনিসের সাথে তার নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। তিতলি ময়ূরাক্ষীকে জানায় যে এ বাড়ির অনেকগুলো রুম ফাঁকা পড়ে আছে, তাই সে ডিসাইড করেছে যে একটা হোমস্টে খুলবে এবং একটা গেস্টও আসবে এরই মধ্যে। অপ্রতিমবাবু তিতলির হাতেই সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছে, এর বেশি তার আর কিছুই চাওয়ার নেই। এখানে বলে রাখি, শ্রীমতীর মাঝে মাঝে মনে হয় দুপুরবেলা তাদের ঘরে কেউ একটা আসে এবং সেই নিয়েই সে বারংবার সকলকে বললেও কেউ তাকে বিশ্বাস করে না। আজও তার এরকম মনে হওয়াতে অপ্রতিম তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা তার মনের ভুল। তিতলি রান্নাঘরে পায়েস বানাচ্ছিল, তখনই কাজের মেয়ে মিনতির কাছে এই কথাটা শুনে সে দৌড়ে যায় মায়ের কাছে এবং বলে যে তোমার কোনো কষ্ট হবে না, আমি জানি, আমি তোমাকে বিশ্বাস করি। যে কথাটা শুনে তাকে ভুলিয়ে ভালিয়ে তিতলি স্নান করাতে নিয়ে যায়। অপ্রতিমের তার ছেলে সায়নের কথা মনে পড়ে, কারণ পুজোর সময় সায়ন প্রত্যেকবার বাড়িতে আসতো। লুচি খেতে সে খুব ভালোবাসে। তবে বিয়ের 7 দিনের মাথায় সায়ন যখন বাড়ি ছেড়ে যায় আর বাড়িতে ফেরেনি। ঘটনা আবার বর্তমানে আসে। তিতলি স্নান করিয়ে নিয়ে এসেছে শ্রীমতীকে। প্রতিমবাবু তিতলির কাছে জানতে চায় তার মা বাড়ির ভাই বোনের জন্য যে জামা কাপড়গুলো কেনা হয়েছিল সেগুলো তাদের বাড়িতে দিতে গেছে কিনা। তিতলি বলে যে বিয়ের পর থেকে এসে সবসময় একাই যায় আর ভালো লাগছিল না। কলেজ স্ট্রিটে তার বোন এসেছিল, তাই দেখা করে সে জামা কাপড়গুলো দিয়ে এসেছে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায়। দেখানো হয় শাওনকে, যে বিয়ের 7 দিন পরেই ফিরে যেতে চাইছে বিদেশে। তার বাবা তাকে বারংবার বলছে তিতলিকে সাথে নিয়ে যাওয়ার জন্য, তবে শাওন বলে যে কাজের সূত্রে তাকে অন্য জায়গায় থাকতে হবে, তিতলির ওখানে গিয়ে অসুবিধে হবে। তাই শাওন একটু সামলে নিক, তারপরে নয় তিতলিকে নিয়ে যাবে। তিতলি তার জামা কাপড় প্যাক করার কথা বললে শায়ন বলে সে সামলে নেবে। তিতলি নিজে গিয়ে শায়নকে বলেওছে যে সে শায়নের সাথে যেতে চায়, তবে শায়ন তাকেও বুঝিয়েছে যে তাকে এখন নিয়ে যাওয়া সম্ভব নয় এবং সে বিজি থাকবে। তাই তাকে যদি কথা বলার ইচ্ছা হয় তাহলে তাকে যেন মেল করে, সে সময় মতো উত্তর দেবে। যে কথা শুনে তিতলি খুবই অবাক হয়েছিল সেদিন। কাহিনী বর্তমানে আসে। ঠাকুর তৈরি করছিল ভানুদা। আজ মহালয়া, তাই মাকে সোনার টিপটা এনে সে পরিয়ে দেয়। এরপর বাথরুম থেকে ফিরে এসে সে লক্ষ্য করে সেখানে ঘোরাফেরা করছে বিল্লু।
যেটা দেখে সে খুবই অবাক হয় এবং বিল্লুর কাছে জানতে চায় এত রাতে সে এখানে কি করছে। বিল্লু তাকে উল্টো ধমক দিয়ে বলে যে এখানে বিড়াল ঘোরাফেরা করছে, তুমি মায়ের মূর্তি খালি রেখে কোথায় গেছিলে, এবং তার ওপরে উল্টো চোটপাট করে বিল্লু সেখান থেকে চলে যায়। তারপর ভানুদা লক্ষ্য করে মায়ের টিপটা আর জায়গা মতো নেই, আর সে কোথাও সেটা খুঁজেও পায়নি। তখনই প্রচণ্ড ঝড় শুরু হওয়ায় তিতলি ছাদ থেকে জামা কাপড় নামিয়ে নিয়ে আসে। তখনই বাড়িতে এসে উপস্থিত হয় মেঘ। মেঘ হলো এই বাড়ির প্রথম হোমস্টের গেস্ট। তিতলি তার সাথে একটু কথা বলে এবং তখনই বিলুদা সেখানে চলে আসে এবং বিলুদার সাথেই মেঘকে গেস্ট রুমে পাঠিয়ে দেয়। তবে বিলু এই হোমস্টের ব্যাপারটায় খুব বেশি পছন্দ করে না এবং মেঘকেও সে একদমই পছন্দ করে না, তাই তাকে বারংবার অনেক কিছু বিধিনিষেধ করে যায়। বিল্লু তার মামা অপ্রতিমকে গিয়ে একটু সতর্ক করে বলে বাড়িতে তিতলির মতো যুবতী মেয়ে থাকতে এই ধরনের হোমস্টে করার কি দরকার ছিল। অপ্রতিম তাকে বলে যেটা বোঝো না সে ব্যাপারে কথা বলতে যাও কেন। বিল্লু বারংবার সতর্ক করে দেয় যে নিজের বাড়ির খেয়াল নিজেকেই রাখতে হয়, না হলে কিন্তু অন্য মানুষে সেটায় নজর পড়ে। যেটা বলে বিল্লু সেখান থেকে বেরিয়ে যায়। বিল্লু চলে গেলে অপ্রতিমবাবু ছেলের ফটোটার দিকে দেখে বলে যে এটা আমি ডিজার্ভ করি না, তুইও ডিজার্ভ করিস না। এদিকে কাজের মেয়ে মিনতির সাথে বিল্লুর একটা ঘনিষ্ঠতা আছে। ঠিক তখনই সেখানে মেঘ চলে আসে, কারণ তার ফোনের টাওয়ারটা পাচ্ছিল না, তাই সে কারোর সাথে কথা বলতে পারছিল না। তখনই তার চোখ পড়ে অপ্রতিমবাবুর দিকে এবং তার সাথে কথা বলার জন্য মেঘ এগিয়ে যায়। অপ্রতিমবাবু তাকে বলে দাবা খেলতে জানো। মেঘ তখনই দাবার চাল দিলে অপ্রতিমবাবু খুবই পছন্দ করে তাকে। ঠিক তখনই ঘরের ভিতর থেকে শ্রীমতী চিৎকার করে উঠলে মেঘ দৌড়ে যায় তার ঘরের ভিতর এবং শ্রীমতী খুবই উদ্ভ্রান্তের মতো চিৎকার করছিল। আজও সে নাকি কাউকে একটা দেখেছে তার ঘরে ঢুকতে, তবে কে সেটা সে বুঝতে পারেনি। প্রতিমবাবু শ্রীমতীকে থামানোর চেষ্টা করে। তখনই মেঘ বলে যে ওনাকে খুব ড্রাউজি লাগছে, ওনার প্রেসক্রিপশনটা একটু দেখা যাবে। যেটা শুনে অপ্রতিমবাবু বলে তুমি কি ডাক্তার। মেঘও মাথা নেড়ে সায় দেয়। তবে শ্রীমতী মেঘকে দেখে আরো ঘাবড়ে গেলে মেঘ সেখান থেকে চলে যায়। অপ্রতিমবাবু শ্রীমতীকে বোঝানোর চেষ্টা করে যে এটা তার মনের ভুল, কেউ ঘরে আসেনি। এদিকে ভানুদা অপ্রতিমকে জানায় মা দুর্গার টিপ চুরি হওয়ার কথাটা। অপ্রতিম বিল্লুকে ব্যাপারটা নিয়ে সন্দেহ করলেও চুপ করে থাকে এবং বলে যে শ্যাকরার কাছে নতুন টিপ আনানোর জন্য তিনি বলে দিয়েছেন। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তিতলি ছাদে এসেছিল। ঠিক তখনই সেখানে মেঘও আসে এবং জানতে চায় কলকাতায় দেখার মতো কি কি জিনিস আছে। তার এক অত্যন্ত প্রিয় বন্ধু কলকাতা সম্বন্ধে তাকে অনেক কথা বলেছিল এবং তার নজর দিয়ে সে এতদিন কলকাতা দেখেছে, তাই এবার সবকিছু নিজেই একবার ঘুরে দেখার ইচ্ছা জানায় তিতলিকে। তিতলি বলে ঠিক আছে, আমি বিলুদাকে বলে দেব, সে ব্যবস্থাও হয়ে যাবে। এর সাথে সাথেই মেঘ এই বাড়ির বিভিন্ন জায়গায় ফটো ক্লিক করতে চাইলে তিতলি হাসতে হাসতে বলে এর জন্য আপনাকে চার্জ পে করতে হবে। এই বলে তিতলি সেখান থেকে চলে যায়। স্বামী থাকতেও তিতলি সধবার কোনো চিহ্ন রাখেনি নিজের শরীরে, তবে আজ তার মনে যেন কেমন সাজগোজের ইচ্ছা অনুভব হতে লাগে। অন্যদিকে মেঘও বাড়ির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি ক্লিক করতে থাকে। তিতলি শ্রীমতীকে খাইয়ে দাইয়ে জানায় যে সে একটু বেরোচ্ছে। কথা শুনে শ্রীমতী বলে এই অবেলায় তুমি কোথায় যাচ্ছ। শ্রীমতী জানায় তার বান্ধবী ময়ূরাক্ষী চ্যারিটি করে এবং সেখানেই কিছু টাকা সে দেবে বলে ঠিক করেছে, তার জন্যই সে বেরোতে যায়। এই বলে তিতলি পেরিয়ে গেলে অপ্রতিম শ্রীমতীকে থামিয়ে বলে তুমি কেন আবার এসব কথা তুলতে যাচ্ছ, যাক না, ওর যা মন চায় ও সেটাই করুক। শ্রীমতী একটু নিষ্প্রভ হয়ে বলে যে আমার ছেলে জীবিত থাকতে ও যে এই ধরনের সাজ পোশাক করে আমি কি কোনোদিন কিছু বলেছি। কথা শুনে অপ্রতিম বলে না, কিছু বলবে না। বিয়ের পর তোমার ছেলে ওর কোনো খোঁজ খবর রাখেনি, আমাদের কোনো বলার জায়গা নেই। আমরা নিজের জন্য ওকে আটকে রেখেছি। ওরও তো একটা জীবন আছে, কারণ আমরা জানি ও চলে গেলে এই বাড়িতে আমরা মরে গিয়ে বেঁচে থাকবো। সেই জন্য হয়তো ওকে যেতে দিই না, কোনো না কোনো কারণে আটকে রাখতে চাই। ময়ূরাক্ষীকে চ্যারিটির জন্য তিতলি 10,000 টাকা দিতে আসে। ময়ূরাক্ষী তার কাছে জানতে চায় যে তাদের নতুন গেস্ট কেমন। তিতলি জানায় বেশ ভালো। ময়ূরাক্ষী বলে যে ফ্ল্যাট করলে মন ভালো থাকে জানিস তো।
এবার নিজের জীবনটাকে একটু ছাড়, কতদিন তুই এরকম ভাবে থাকবি বলতো। তিতলি ময়ূরাক্ষীর কথায় খুব একটা কান্না দিয়ে জানতে চায় তার মেয়ে মিষ্টি কেমন আছে। ময়ূরাক্ষী বলে সে ভালোই আছে। ময়ূরাক্ষী তিতলিকে জানায় যে তাদের সাথে কলেজে পড়তো পায়েলকে তার মনে আছে। তিতলি বলে হ্যাঁ। ময়ূরাক্ষী বলে ওই পায়েলের সাথে কিন্তু মধুমিতার একটা রিলেশন আছে, ওরা দুজনে পার্টনার, সেটা জানিস। এ কথা শুনে একটু অবাকই হয় তিতলি। বাড়ি ফিরে তিতলি মেঘকে খাবার জন্য ডাকতে আসে। তখনই মেঘ বাথরুম থেকে বেরোয়, যেটা দেখে খুবই অবাক হয় তিতলি এবং ঘাবড়েও যায়। তাই সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যায়। এটা যেহেতু হোটেল নয় হোমস্টে, তাই মেঘের খাওয়ার ব্যবস্থা তিতলি তাদের সাথেই করেছিল। মেঘকে দূর থেকে আসতে দেখে শ্রীমতী হঠাৎ করে ওকে শাওন মনে করে, কারণ এই রকমই সায়নের একটা পাঞ্জাবি আছে। মেঘ জানায় এই পাঞ্জাবিটা কলকাতা থেকেই কেনা, তার একটা প্রিয় বন্ধু তাকে এটা গিফট করেছিল। হয়তো দুটো ডিজাইন এক, তাই হয়তো তাদের এক মনে হচ্ছে। প্রতিমের কয়েকটা ফোন কল আসার কথা আছে, তাই সে শ্রীমতীকে নিয়ে ভেতরে চলে যায় এবং খাবারটাও ঘরে দিতে বলে। খাওয়া দাওয়া সেরে সায়ন অপ্রতিম বাবুর সাথে কথা বলতে গেলে সে দেখে যে অপ্রতিম বাবু ফ্রিজ খুলে মিষ্টি খাচ্ছে, যেটা দেখে তাকে আটকায় এবং বলে টাইপ 2 সুগার আছে, তাই আপনি একটা খানা দুটো মিষ্টি আপনার ক্ষতি করবেই। যেটা শুনে অবিনবাবু খুবই অবাক হয়, কারণ তার ছেলে সায়ন তাকে সবসময় মিষ্টি খাওয়া থেকে আটকাতো। তবে সে যে টাইপ 2 সেটা কিভাবে জানলো মেঘ? মেঘ উত্তর দেয় যে কেউ হয়তো বলা বলি করছিল, তার কানে এসেছে কথাটা। দেয়ালের কিছু পোস্টার দেখে মেঘ বুঝতে পারে যে অপ্রতিম বাবু ঋতুপর্ণ সিনেমা দেখতে খুবই পছন্দ করে। তবে অপ্রতিম বাবু জানায় যে ঋতুপর্ণ শেষের সিনেমাগুলো তার বিশেষ ভালো লাগে না, কারণ যেটা ন্যাচারাল সেটাই ভালো, প্রকৃতি বিরুদ্ধ কোনো কিছুই যে ভালো হয় না। মেঘ তাকে বোঝানোর চেষ্টা করে যে ব্যক্তি মানুষ পুরোটাকে নিয়েই একটা শিল্পী, তাকে কিছুটা বাদ দিয়ে কোনো শিল্পী সত্তা বোঝার উপায় নেই। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং সায়ন তার বাবা মার সাথেই মাঝে মাঝে ঋতুপর্ণ সিনেমাগুলো দেখতো। আজ সে এসেছে ঋতুপর্ণর চিত্রাঙ্গদা সিনেমা দেখার জন্য। তবে তার বাবা তাকে বারংবার বলে এই ধরনের সিনেমা তার মোটেও পছন্দ না। ঋতুপর্ণ কেন যে এই ধরনের সিনেমা তৈরি করলো সে কিছুই বুঝতে পারে না, কারণ প্রকৃতির বিরুদ্ধে গেলে কোনো কিছুই ভালো হয় না। তবে সায়ন বলে যে চিত্রাঙ্গদা সিনেমায় নিজেকে খোঁজার একটা আরতি আছে, যেটা তার খুবই পছন্দের। আজ দুপুরেও খাওয়া দাওয়ার পরে ছাদে গিয়ে তিতলি দেখে মেঘ এখানে আগে থেকেই বসে আছে। মেঘ তার কাছে জানতে চায় ওই চিলেকোঠার রুমটায় কি আছে। যে কথা শুনে তিতলি বলে চলুন দেখবেন। চিলেকোঠার ঘরে সারি সারি ঘুড়ি সাজানো। তিতলি জানায় যে আমাদের একটা ঘুড়ি বাবু আছে, তিনি মাঝে মাঝেই এখানে আসেন, পুজোর কদিন তার ছুটি। মেঘ তিতলিকে জানায় যে তার কাছের বন্ধুও ঘুড়ি ওড়াতে ভালোবাসে। তিতলি মেঘকে বলে আপনি ঘুড়ি ওড়াবেন? তখনই মেঘ রাজি হয়ে যায় এবং দুজনেই চলে যায় ছাদে ঘুড়ি ওড়ানোর জন্য। খাওয়া দাওয়া সেরে শ্রীমতীও একটু ঠাকুর দালানে যেতে চাইলে মিনতি তাকে নিচে নিয়ে যায়। শ্রীমতী ঠাকুর প্রণাম করছিল, ওপর দিকে একটা কাটা ঘুড়ি পড়তে দেখে তার নিজের ছেলে শাওনের কথা মনে পড়ে যায় এবং হঠাৎ করে বুকটা আনচান করে ওঠে। শ্রীমতীর সাথে সাথে নিজের ঘরে যাওয়ার জন্য চিৎকার করে ওঠে। অন্যদিকে মেঘ খুব ভালোই ঘুড়ি ওড়াচ্ছিল। তখনই সে তিতলিকে বলে তিতলি আপনিও ওড়ান। তিতলি ঘুড়িটায় হাত দিতেও খুব একটা ভালো না ওড়াতে পারলে মেঘ তাকে জড়িয়ে ধরে এবং হঠাৎ করেই তিতলির শরীরে এক শিহরণ জাগরিত হয়, কারণ তিতলি এতদিন কোনো পুরুষের সান্নিধ্যে আসেনি। তার মনে পড়ে যায় তার প্রথম ভালোবাসা বধিদার কথা। বধিদাই তাকে প্রথম ঘুড়ি ওড়াতে শিখিয়েছিল। অন্যদিকে ডেকোরেটার্সের লোক অপ্রতিমকে বলেছে ছাদটা সে খুব নোংরা করে রেখেছে, তাই তারা কিভাবে কাজ করবে বুঝে উঠতে পারছে না। এ কথা শুনে বিল্লু বলে সে নিজে ছাদ পরিষ্কার করেছে, কিভাবে ছাদ নোংরা হতে পারে। এই বলে দুজনে ছাদে ওঠে। তিতলি আর মেঘকে ঘুড়ি ওড়াতে তারা দেখে ফেলে, আর কোনো কথা না বলে সেখান থেকে তারা নেমে যায়। অনেক দিন পরে কোনো পুরুষের হাতের স্পর্শ তিতলির শরীরটা যেন কেমন আকর্ষিত হতে লাগে। নিমেষের মধ্যেই সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়।
মেঘ তিতলির কাছে জানতে চায় এই ঘুড়িগুলো কার। যেটা শুনে তিতলি উত্তর দেয় এই ঘুড়িগুলো তার স্বামী সায়নের। হঠাৎ করেই মেঘের হাতটা কেটে যায় এবং মেঘ খুব অদ্ভুতভাবে তিতলির দিকে তাকাতে থাকে, যেন পুরো দুনিয়াটা তার এক মুহূর্তে কেউ একটা ছিনিয়ে নিয়েছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মেঘ উদ্ভ্রান্তের মতো ঘরে চলে আসে, কাঁদতে থাকে, যেন পুরো দুনিয়াটাকে সে ধ্বংস করতে যায়। আর এখানেই আমরা জানতে পারি মেঘ আর শাওন পার্টনার ছিল এবং কোনো একটা বিশেষ কথা বলতেই মেঘ এখানে এসেছে। মেঘ জানতই না যে সায়ন বিবাহিত। অন্যদিকে তিতলি বারংবার আকৃষ্ট হতে থাকে মেঘের দিকে, যেন তার মনে হয় মেঘ আর তার মধ্যে কিছু একটা আছে যেটা দুজনকে কানেক্ট করছে। কিন্তু তার মধ্যে আরও একটা পাপবোধ জাগরিত হয়, কারণ সে বিবাহিত। তার মনে হয় সে কি শাওনকে চিট করছে, সে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন হঠাৎ করে সায়নের বলা একটা কথা মেঘের মনে পড়ে যায়, যে সায়নকে যদি বুঝতে হয় তাহলে সায়নের পড়ার রুমে যেতে হবে এবং সেখানে গীতবিতানে একটা না বলা কথা তার রয়েছে, যেটা সে কখনো মেঘকে বলে উঠতে পারেনি। কথা মনে পড়ায় মেঘ হন্তদন্তভাবে গীতবিতান খুঁজতে যায় এবং তার মধ্যে একটা ছবি পায়, যেটা ছিল সায়ন আর তিতলির বিয়ের ছবি। ছবিটা দেখে রাগে দুঃখে মেঘ পুড়িয়ে ফেলে। পরের দিনই তিতলি ময়ূরাক্ষীর পার্লারে যায় থ্রেডিং করাতে। ময়ূরাক্ষী বেশ আনন্দ পায়, কারণ তিতলি অনেক দিন হয়ে গেছে নিজেকে কোনোভাবেই ভালো রাখতে চায় না। ময়ূরাক্ষী তিতলিকে খুব ভালোবাসে। ময়ূরাক্ষী তিতলিকে বলে, তোকে ভালো থাকতে দেখে আমারও খুব ভালো লাগছে। তবে তিতলি মনে মনে যেন একটু নিষ্প্রভ। তিতলি ময়ূরাক্ষীকে বলে, প্রথম জীবনে বধিদাকে ভালোবাসলাম, সে আমাকে ছেড়ে চলে গেল, ভাবলাম ফিরবে, কিন্তু আর ফিরল না। তার কারণও জানতে পারলাম না। তারপরে একটা বনেদি বাড়িতে বিয়ে হলো, তবে সায়নও আমাকে ছেড়ে চলে গেল এক সপ্তাহের মধ্যে, আর ফিরল না। কি কারণ সেটাও বুঝলাম না। আমার জীবনের মনে প্যাটার্নটাই এরকম, সবার জন্য শুধু অপেক্ষা করে যাওয়া, তারপর মানুষটাই ভ্যানিশ হয়ে যায়। এদিকে মেঘ সায়নের বিয়ের কথাটা জানতে পেরে খুবই কষ্ট পাচ্ছিল, নিজেকে ঠকে যাওয়া একজন মানুষ মনে করছিল। তখনই তার এক ডাক্তার বন্ধু ফোন করে এবং বলে, কতটা ঠকে গেছিস এইটা চিন্তা করিস না, এই কথাটা মনে কর যে শাওন কি কখনো তোর প্রতি ভালোবাসা দিতে কার্পণ্য করেছে, সেদিক থেকে তো তুই জিতেই গেছিস এক প্রকার। যেটা ভেবে মেঘও কিছুটা রিলিফ পায়। ঠিক তখনই বিল্লুদা এসে মেঘকে খেতে ডাকে এবং বলে এবার থেকে তার যা যা প্রয়োজন সে যেন তিতলিকে না বলে, সে যেন তাকেই বলে। একটু ধমকের সুরে কথাটা বলে বিল্লুদা বেরিয়ে যায়। এদিকে তিতলি বাড়ি ফিরে অপ্রতিমবাবুকে খাবার দিতে আসলে অপ্রতিমবাবু বলে, তোমার যে এত ঘুড়ি ওড়াতে ভালো লাগে সেটা তো আগে জানতাম না। আবার একটু আমতা আমতা করে বলে যে এটা পুজোর বাড়ি, নানা লোক নানা দৃষ্টিতে দেখে, তুমি যেটা করলে তোমাদের ঘুড়ি ওড়ানোটা দেখে, অর্থাৎ বিল্লু আর মিনতির মধ্যে কথা হচ্ছে, যেটা আমার মোটেও ভালো লাগছে না। এ কথা শুনে তিতলি তখনই উত্তর দেয় যে আমার স্বামী যে বিয়ের পর এক সপ্তাহের মধ্যে আমাকে ছেড়ে চলে গেল আর নিতে আসলো না, এই নিয়ে আর কেউ কথা বলে না। যে কথাটা শুনে অপ্রতিম প্রায় চুপ করে যায়। তখনই তিতলি বলে, আমি কাল একটু বেরোবো, মেয়ে কলকাতা ঘুরে দেখতে চায়, গেস্টকে তো আর যার তার হাতে ছাড়তে পারি না। কথা শুনে অপ্রতিম খুবই অবাক হয়, বলে যে গেস্টকে নিয়ে তোমাকেই বেরোতে হবে। তিতলি তখনই বলে, না আমারও তো খুব একটা বেরোনো হয় না। অপ্রতিম বাবু আর কিছু বলে উঠতে পারে না তিতলিকে। পরের দিন তিতলি মেয়েকে নিয়ে বেরোয় কলকাতা ঘুরে দেখানোর জন্য। তিতলি অনেক দিন পর এইভাবে কারোর সাথে বেরিয়েছে, আর যেন এতদিন তার জীবনটা থেমেছিল। মেঘ একটু নাড়া দিয়ে যাচ্ছে। মেঘ তিতলির কাছে জানতে চায়, এত কম যোগাযোগ তবুও কেন থেকে গেলেন। তিতলি বলে, থেকে যাওয়া কাকে বলে, আসলে আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরে মামা বাড়িতে মানুষ হই। প্রথম যাকে ভালোবাসলাম সেও আমাকে ছেড়ে চলে গেল। সবাই বলে প্রথম ভালোবাসা নাকি কারোর থাকে না। তারপর আমার বিয়ে হলো এবং সেও চলে গেল।
মেঘ তিতলিকে জিজ্ঞাসা করে যে সায়নের সাথে বিয়ের আগে তার আলাপ হয়নি। তিতলি জানায় বিয়ের আগে একদিন তারা দেখা করেছিল, তবে সায়ন খুবই কনফিউজ ছিল বিয়ে নিয়ে। তিতলি সায়নকে বলেছিল জন্মের পরে তো বাবা মার সাথে আমাদের প্রথম আলাপ হয়, তারপরে তাদেরকে নিয়েই তাদের ওপর নির্ভর করেই আমরা বাঁচতে শিখি। হয়তো আমাদের জীবনটা এরকমই, আমাদের বিয়েটাও হয়তো এইভাবেই হবে। সায়ন খুবই কনফিউজ ছিল। সে বারংবার বলছিল যে তার মতো এত কনফিডেন্স তার নেই। একটা নতুন মানুষের সাথে কিভাবে সারা জীবন কাটাবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। তবে এরপরেই তাদের একেবারে ছাদনাতলায় দেখা এবং বিয়ে হয়ে যায়। সায়নকে ঠিকভাবে চিনে ওঠার কোনো স্কোপই পায়নি তিতলি। সায়নকে ঠিকভাবে তিতলি চেনে না ঠিকই, তবে সায়নের বাবার সাথে তার একটা মিষ্টি সম্পর্ক তৈরি হলো, তাই হয়তো সে থেকে গেছে। তিতলি বাড়ি ফিরতে দেখে শ্রীমতী খাট থেকে পড়ে গেছে এবং চিৎকার করছে। শ্রীমতীকে তারা তড়িঘড়ি খাটে তুলতে থাকে। তখনই অপ্রতিমবাবু চলে আসে। শ্রীমতী বারংবার বলতে থাকে যে আমাকে কেউ বিশ্বাস করে না, আমাকে কেউ একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি দেখেছি কেউ একটা ঘরে ঢুকে আলমারি থেকে কিছু একটা নিচ্ছে, কিন্তু ভালো করে দেখার আগেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখনই মেঘ লক্ষ্য করে শ্রীমতীর ঘাড়ে কালশিটে দাগ। সে বলে যখন কেউ হাঁটাচলা খুব একটা করে না তখন তার শরীরে সামান্য আঘাতেও দাগ বসে যায়, সেরকমই হয়েছে শ্রীমতীর ঘাড়ে। হয়তো শ্রীমতী সত্যিই বলছে, তাকে কেউ সত্যি করেই ধাক্কা দিয়েছে। তখনই অপ্রতিমবাবু বলে আমি তিতলি তোমাকে কিছু বলিনি, কিন্তু আমার হাতের আংটিটা আমি ওখানে রেখেছিলাম কিন্তু আর খুঁজে পাচ্ছি না। তিতলি তখনই দেখে আলমারিতে চাবি লাগানো, অর্থাৎ সত্যি আলমারিটা খোলা, এবং আলমারিতে ডেকোরেটার্সে দেওয়ার জন্য যে সেকেন্ড পেমেন্টটা রাখা ছিল সেটাও সেখানে নেই। তখনই সবাই চিন্তা করতে থাকে যে এ ঘরে বাইরে দিকে কেউ আসেনি। তখনই মিনতি ঘাবড়ে গিয়ে বলে আমি কিছু জানি না, বিল্লুদা আমাকে যা বলেছে আমি তাই করেছি, আমার চাকরিটা থাকবে তো। বিল্লু ধমক দিয়ে মিনতিকে বাইরে বের করে দেয়। তখনই অপ্রতিমবাবুর খেয়াল হয় যে কিছুক্ষণ আগে বিল্লু তাকে জিজ্ঞাসা করছিল যে ডেকোরেটার্সের পেমেন্টটা দেওয়া হয়েছে কিনা, এবং সেই বলেছিল যে আলমারিতে রয়েছে। তখনই তিনি বুঝতে পারেন যে বিল্লুই হয়তো এই কাজটা করেছে। অপ্রতিমবাবু চিৎকার করে বিল্লুকে বলে যে সমস্ত টাকা ফেরত দিতে, না হলে তিনি পুলিশ ডাকবেন। বিল্লু চুপ করে দাঁড়িয়ে থাকে এবং শ্রীমতী বারংবার বলে পুলিশ ডাকবে না, ওকে কিছু করো না, ওকে কিছু বলো না। তখনই মেঘ বলে হয়তো ইচ্ছা করেই শ্রীমতীকে ঘুমের ওষুধ খাওয়ানো হতো, তাই তার সারাদিনই ড্রাউজি ফিল হয়। অপ্রতিমবাবু মেঘকে জানায় যে অপ্রতিমবাবু তার এক বন্ধুর কাছ থেকে ওষুধ এনে খাওয়ায়, কিন্তু ডাক্তার ভালো করে না দেখিয়ে কাউকে ওষুধ খাওয়ানো যে একটা ক্রাইম মেঘ মনে করিয়ে দেয় অপ্রতিমবাবুকে। একথা শুনে অপ্রতিমবাবু নিজের ভুল বুঝতে পারে এবং শ্রীমতীর কাছে ক্ষমা চায়। শ্রীমতী বারংবার অপ্রতিমবাবুকে বোঝানোর চেষ্টা করে শাওন বাড়িতে নেই, এর মধ্যে এসে যাতে বিল্লুকে বাড়ি থেকে না বের করে দেয়। সন্ধে আরতির সময় অপ্রতিমবাবু বিল্লুকে কোথাও দেখতে পাচ্ছিল না। তখনই সে কাঁদতে শুরু করে। তখনই হঠাৎ করে চারিদিকে লাইট জ্বলে আসে এবং বিল্লু বলে বাড়িটাকে বেশ সাজিয়ে ভালোই লাগছে তাই না? অপ্রতিমবাবু খুবই অবাক হয় এবং বিল্লুকে বলে তুই টাকাটা কবে দিবি বল। বিল্লু বলে এখন বললেই তো দেওয়া যায় না। অপ্রতিমবাবু বলে টাকাটা নিয়েছিস তাও মানলাম, কিন্তু মায়ের টিপ, আমার আংটি যেটা আমার মায়ের দেওয়া, সেগুলো তুই নিলি? তুই মানুষ হলি না? ছোটোর থেকে শাওন আর তোর মধ্যে কখনো পার্থক্য করিনি। তোকে স্কুলে ভর্তি করে দিলাম, 8 পর্যন্ত যেতে না যেতে স্কুল ছেড়ে দিলি, নেশা ভাঙ করে সমস্তটা নষ্ট করে দিস। তোকে একটা দোকান খুলে দিলাম, তুই দোকানটাও বিক্রি করে দিলি। আমার মাথাটা একেবারে হেট করে দিচ্ছিস। মামার কথা শুনে বিল্লু আর মুখ দিয়ে কিছু বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ময়ূরাক্ষী তার মেয়ে মিষ্টিকে তিতলির বাড়িতে রেখে আজ কাজে গেছে, তারপর সেখানেই ফিরে আসবে। আজ অষ্টমী, তিতলির জন্মদিন, তাই তিতলিকে সকাল সকাল পায়েস খাইয়ে আশীর্বাদ করে তার শ্বশুর শাশুড়ি মা। শ্রীমতী তার গলার হারটাও খুলে পরিয়ে দেয় তিতলিকে। তিতলি আয়নার সামনে বসে সিঁদুর হাতে নিয়ে অনেকক্ষণ ভাবছে সেটা কি সে পরবে। তখনই ময়ূরাক্ষী আসে এবং হাতে নিয়ে আসে একটা পাঞ্জাবি, যেটা তিতলি তাকে আনতে বলেছিল মেঘের জন্য। মেঘ বাড়িতে নেই, কোথাও একটা বেরিয়েছে, তাই তিতলি পাঞ্জাবিটা রেখে আসে মেঘের ঘরে।
এদিকে মেঘও ফিরে আসে তিতলির জন্য একটা গিফট নিয়ে। সবাই যখন পুজোর ওখানে ব্যস্ত, মেঘ তখন গিফটটা রেখে আসে তিতলির ঘরে। বিকেলে মেঘের সাথে তিতলি কথা বলে জানতে পারে মিষ্টির কাছে মেঘ জানতে পেরেছিল আজ তিতলির বার্থডে। মেঘ তিতলিকে জানায় তিতলির দেওয়া গিফটটাও সে পেয়েছে, তবে সেটা সে পড়তে জানে না। তিতলি আজ মেঘকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দেয়, তবে মেঘ যেন তিতলির মধ্যে সায়নকেই দেখতে পায়। মেঘ যখন রেডি হয়ে নিচে নামে, তিতলি মেঘকে দেখে মুগ্ধের মতো তাকিয়ে থাকে এবং মনে মনে ওকে প্রায় ভালোই বেসে ফেলেছে তিতলি। অন্যদিকে শ্রীমতীর কাছে বিল্লু গিয়ে ক্ষমা চায়, কারণ সে বলে সে অনেক টাকা ধার দেনায় ডুবে গেছে। সে কি করবে কিছুই বুঝতে পারবে না। তার খুব ভয় করছিল, সে বুঝতে পারেনি যে মামিমার চোট লাগবে। মামিমা মাথায় হাত দিয়ে বলে, যা আছে সব তো তোর, তিতলি আর সায়নের। তোরাই তো আমাদের দেখবি, আর কে দেখবে বল? নিজের ঘরে কি নিজে কেউ চুরি করে? আমি তোর মামাকে গিয়ে বলবো যে তোর সব ধার দেনা চুকিয়ে দিতে। তিতলি শ্রীমতীকে রেডি করিয়ে নিচে নিয়ে যাচ্ছিল, তখনই তিতলির হাত ধরে শ্রীমতী কাঁদতে থাকে, বলে তুমি বাবুর সাথে একটু যোগাযোগ করো। তবে তিতলি শ্রীমতীকে জানায় যে ওর সাথে সবাই যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু ও যে কারোর সাথে যোগাযোগ করতে চায় না। যে কথা শুনে খুবই অবাক হয়ে যায় শ্রীমতী। আজ নবমী, তিতলি আর ময়ূরাক্ষী পাড়ার ঠাকুর দেখতে বেরিয়েছে। তখনই মেঘের দেওয়া সেন্টটা দেখায় তিতলি। ময়ূরাক্ষী তিতলিকে ইয়ার্কি করে বলে আজ নবমীর নিশি, আজকের রাত যেন বৃথা না যায়। তখনই তিতলির মনে পড়ে যায় তার ফুলসজ্জার রাতের কথা, যখন সায়নের দিকে তিতলি তার ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিল। তবে সায়ন তিতলির হাতটা সরিয়ে দিয়ে জানলার ধারে উঠে দাঁড়ায় এবং সারা রাত তিতলি দুশ্চিন্তায় ঘুমাতে পর্যন্ত পারছিল না। সে বুঝতে পারছিল না সায়ন কি তাকে প্রত্যাখ্যান করছে। ওই সময়টা এখনো তিতলিকে তাড়া করে বেড়ায়। তবুও তিতলি কোনো প্রকারে বাড়িতে পৌঁছায় এবং মেঘকে মেসেজ করে নিজের ঘরে ডাকে। মেঘ ঘরে ঢুকতেই তিতলির দরজাটা আটকে দেয় এবং মেঘকে বলে সে যাতে তার বিছানায় এসে বসতে। মেঘ বসতে চায় না, একটু আমতা আমতা করে সোফার দিকে বসতে গেলে তিতলি মেঘের হাত ধরে এনে বিছানায় বসিয়ে দেয়। তিতলি মেঘকে বলে আমি অনেক সময় মানুষের জন্য অপেক্ষা করে গেছি, তবে তারা ভ্যানিশ হয়ে গেছে। তবুও স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি। তিতলি বলে যে আপনি যবে থেকেই এসছেন তবে থেকেই যেন আমাদের মধ্যে কোনো একটা কানেকশন অনুভব করছি, কিন্তু এত তাড়াতাড়ি যে কথাটা বলবো ভাবিনি। আমি আপনার জন্য অপেক্ষা করব, কোনো জোর নেই, আপনি নিজের কথা জানাতেই পারেন। তিতলি বলে সায়নকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু ওকে সেইভাবে চেনার সুযোগই পাইনি। ওর আর আমার মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। যেটা শুনে হঠাৎ করে মেঘ বলে ওঠে আমি সায়নকে চিনি। কথাটা শুনে খুবই অবাক হয়ে যায় তিতলি এবং বারংবার জিজ্ঞাসা করতে থাকে যে মেঘ সায়নকে কিভাবে চেনে। মেঘ বলে আমি কথাটা বলতেই এখানে এসেছিলাম, তবে বলে উঠতে পারিনি। তিতলি রেগে গিয়ে বারংবার মেঘকে জিজ্ঞাসা করতে থাকে সে কিভাবে সায়নকে চেনে। মেঘ বলে আমার যে প্রিয় বন্ধুর কথা বলেছিলাম সেই সায়ন আমার পার্টনার। কথাটা শুনে মুহূর্তের মধ্যে অট্টহাসি হেসে ওঠে তিতলি এবং বলে ও এইটাই তাহলে স্টোরি। যে কথাটা শুনে মেঘ বলে এটা কোনো স্টোরি নয়, এটা আমার লাইফ। তিতলি জিজ্ঞাসা করে তাহলে সায়ন কেন এলো না? মেঘ বলে ও কি করে আসবে, হি ইজ নো মোর। যে কথাটা শুনে আকাশ থেকে পড়ে তিতলি, বলে কি? কাঁদতে থাকে তিতলি। মেঘ তিতলিকে বোঝানোর চেষ্টা করে উই আর ইন সেম বোর্ড, কারণ আমিও জানতাম না এখানে আসার আগে যে সায়ন বিবাহিত। তিতলি বুঝতে পারছিল না সায়ন তাকে কেন ঠকালো, তাকে তো সব কথা বলে দিতেই পারতো। মেঘ বারংবার তিতলিকে বোঝানোর চেষ্টা করে যে সায়ন হয়তো তোমার মতো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পারে না, সবাই তো একরকম হয় না। ও কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আমরা বুঝে উঠতে পারছি না, কিন্তু ও তো আর নেই, ওকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। তিতলি মেঘকে বলে তুমি আমার কে জানো? তুমি আমার সতীন। সতীনের কোনো পুংলিঙ্গ হয়? এ কথা বলেই হাসতে থাকে মেঘ আর তিতলি। পরক্ষণেই পর কাঁদতে থাকে, দুজনেই বুঝতে পারছে না তাদের কি করা উচিত।
তিতলির জীবন থেকে যেন এক লহমায় সমস্ত রং হারিয়ে গেল। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় মেঘকে সায়ন একবার বলছে যে তুমি ব্লেসড, তুমি তো সেরকম পরিবারে জন্মাওনি, তুমি জানো না আমি বাবাকে কিছুতেই বলতে পারছি না। পরের দিন মাকে বরণ করবে বলে সকলে এসে উপস্থিত। সিঁদুর খেলা হবে তাই তিতলির জন্য সকলে অপেক্ষা করছে, কিন্তু তিতলি আসে একটা সাদা থান পরে এবং বাড়ির সকলকেই বলে যে আজ পরিবারে একটা বিপর্যয় ঘটে গেছে, তাই আপনারা যে যার বাড়িতে চলে যান, আজ এখানে সিঁদুর খেলা হবে না। সকলে খুব অবাক হয় এবং তখনই সেখান থেকে চলে যায়। অপ্রতিম চিৎকার করে বলে, কি হয়েছে কি আমাকে বলো, তোমার ওপরে সব দায়িত্ব দিয়েছি বলে তুমি ঠাকুরের ব্যাপার নিয়েও ছেলে খেলা করবে, এটা কিন্তু আমি মোটেও মেনে নেব না। তিতলি মিনতি আর ঠাকুরমশাই সবাইকেই ভেতরে যেতে বলে। মেঘ তিতলিকে বলে কালকে নয় কথাগুলো সবার কাছে বলবেন, কিন্তু তিতলি কোনো কথায় কান দেয় না, বলে আপনি বলুন যেটা বলতে এসেছিলেন। মেঘ আমতা আমতা করে বলে ওয়ার ফ্রন্টের ফটো তুলতে গিয়ে সায়ন নিহত হয়েছে, যেটা শুনে সকলে আকাশ থেকে পড়ে। অপ্রতিম বলে আমি তোমাকে বিশ্বাস করি না, বিল্লু বলেছিল তুমি ক্রিমিনাল, কিন্তু আমি কোনো কথায় কান দিইনি, আমি এম্বাসিতে খবর নেব। কথাটা শুনে তিতলি বলে ওখানেও একই খবর পাবেন, কিন্তু আপনার ছেলের সম্বন্ধে যে সত্যিটা আপনি ওখানে পাবেন না সেটা হলো। তখনই মেঘ তাকে থামাতে চায় এবং বলে উই আর নট ক্রিমিনালস। তিতলি মেঘকে বলে সঠিক সময়ে সঠিক কথা না বললে অনেকের জীবন নষ্ট হয়ে যেতে পারে, তাই সেই কথাটা বলে ফেলাই ভালো। মেঘ জানায় সে সায়নের পার্টনার। কথাটা শুনে ঠিক বোধগম্য হয় না অপ্রতিমের। তিতলি তখন অপ্রতিমকে বলে যে বাবা তুমি যে জিনিসটা পছন্দ করো না সেই জিনিসটাই, যেটা বুঝতে পারছো সেটাই, উনি তোমার ছেলের পার্টনার। সকলে খুবই অবাক হয়ে যায়, শ্রীমতী খুবই ভেঙে পড়ে একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে। তিতলি অপ্রতিমকে জানায় যে আমরা দুজনেই ঠকে গেছি বাবা, আমরা দুজনেই। বিল্লু এবার কেঁদে ফেলে এবং তার ভাইয়ের কথা জানতে চায় মেঘের কাছে। মেঘ তখন তার ঘরে রাখা একটা বাক্স নিয়ে আসে, যার মধ্যে একটা ত্রিশূল ছিল, যেটা দেখে শ্রীমতীর মনে পড়ে যায় একটা কথা। এই ত্রিশূলটা শ্রীমতী সায়নকে রাখতে দিয়েছিল, তাদের পরিবারের নিয়ম এই ত্রিশূলটা নতুন বউকে দিতে হয়। সায়ন তাকে বলেছিল এই ত্রিশূলটা সে হারিয়ে ফেলেছে, সেটা যেন তার বাবাকে না বলা হয়। তবে এতদিন পরে সেই ত্রিশূলটা তারা দেখতে পেয়ে সকলেই বুঝতে পারে যে সব ঘটনাই সত্যি। সায়নের অস্থিও নিয়ে এসেছিল মেঘ, যেটা দেখে বাড়ির সকলেই কান্নায় ভেঙে পড়ে। মেঘ এসেছিল সায়নের মৃত্যুর খবর নিয়ে, তবে আর ফেরা হলো না। সে আরও জড়িয়ে গেল সায়নের বাবা মার সাথে। কলিং বেলের একটা আওয়াজ পেয়ে তিতলি দরজা খুলতে যায়, তবে দরজা খুলেই সে দেখে চোখের সামনে দাঁড়িয়ে আছে বধিদা, যে বধিদা তার প্রথম ভালোবাসা। সে অপেক্ষা করেছিল বধিদা আর ফেরেনি, তবে হয়তো এমন কোনো বিপদ ঘটে গেছিল বধিদার সাথে যে সে আর ফিরে আসতে পারেনি। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।